আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধের আলোচনায়। আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারসদের কনফারেন্স। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলতে থাকে এবং জুলাই মাসে সেক্টর কমান্ডাররা অনুধাবন করেন তাদের সমন্বয়ের প্রয়োজন, তাই তারা একটি সমন্বয় সম্মেলনে যোগদান করেন। এ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত এস.এম. সাইদুল ইসলাম কানাডা থেকে। তিনি ইতিপূর্বে ৩টি পর্বে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন, কারণ মেজর সাইদুল গত ২০ বছর মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। মুক্তিযুদ্ধ আমার জীবনেও একটি অসাধারণ অধ্যায়। সারা জাতি এই মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্সদের কনফারেন্সে কি সিদ্ধান্ত হয়েছিল, কি আলোচনা হয়েছিল, কিংবা কি সমন্বয় অসমন্বয় হয়েছিল তা নিয়ে আজকে আলোচনা করব। মেজর সাইদুল তার এই গবেষণার সর্বশেষ যে বইটি তিনি লিখেছেন তার নাম বেঙ্গল রেজিমেন্টের যুদ্ধযাত্রা ১৯৭১। সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্যার মেজর সাইদুল, আজকের এই কনফারেন্স নিয়ে আলোচনার জন্য আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। অনেকদিন পরে তোমাকে দেখছি এবং তোমাকে দেখে ভালো লাগছে। ধন্যবাদ স্যার। তোমাদের লকডাউনের অবস্থা কি? আমাদের লকডাউন এখন অনেকটাই ভালো পরিস্থিতি। ৫০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিনেশন হয়েছে এবং যুক্তরাজ্য অনেক ভালো করছে। আশা করি। জি বলেন স্যার। আমার মনে হচ্ছে, কারণ তোমাদের লকডাউনে কিছুটা শিথিলতা আমি খবর পেয়েছি, কিন্তু আমাদের এখানে কড়াকড়িটা আরো বেশি হচ্ছে এবং আমি তার চেয়ে বেশি চিন্তিত হচ্ছে বাংলাদেশ নিয়ে। কারণ বাংলাদেশে আমাদের আত্মীয় পরিজন থাকে, ইচ্ছা করলেও আমরা যেতে পারছি না। তো আমরা সবাই দোয়া করি তাদের জন্য। ভারতের অবস্থা দেখেও খুবই খারাপ লাগছে। এটি দুঃখজনক অধ্যায়। বাংলাদেশ এই জন্য চিন্তিত, আমরাও চিন্তিত। ইতিমধ্যে ৩,০০০-এরও বেশি কেস যে ভারত ভেরিয়েন্ট অলরেডি যুক্তরাজ্যে ধরা পড়েছে, এই ব্যাপারেও চিন্তিত সবাই, সায়েন্টিস্ট এবং সাধারণ মানুষ চিন্তিত। তবে আমরা আশা করব যে পৃথিবীর এই মহামারী থেকে মানবজাতি মুক্তি পাবে। সায়েন্টিস্টরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে, ভ্যাকসিনেশন চলছে সারা পৃথিবীতে। আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। প্রথম প্রশ্ন স্যার, যে এই কনফারেন্সটি সেক্টর কমান্ডার্সদের একটি সমন্বয় সভা বা একটি পূর্ণাঙ্গ কনফারেন্স কবে কোথায় হয়েছিল? এটি হয়েছিল ১১ থেকে ১৭ জুলাই কলকাতায়, আমাদের যে সদর দপ্তর ছিল সেখানে। সেই সেক্টর কমান্ডার্স কনফারেন্সে কে কে উপস্থিত ছিলেন? সেক্টর কমান্ডার কনফারেন্সে মোট ১৬ জন অফিসার উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর, এবং এদের বাইরে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন উপস্থিত ছিলেন। এই সেক্টর কমান্ডার্স কনফারেন্সে কি কি বিষয়ে আলোচনা হয়েছিল? সেক্টর কমান্ডার্স কনফারেন্সে মোটা দাগে ৪টি বিষয় আলোচনা হয়েছিল। প্রথম হচ্ছে সেক্টরের সীমানা নির্ধারণ। প্রতিটা সেক্টর, একটি সেক্টর যেন আরেকটি সেক্টরের অপারেশনের মধ্যে মানে অযাচিতভাবে ইনভলভ না হয়ে যায়, এই জন্য সব সেক্টরের সীমানা নির্ধারণটা জরুরি ছিল, সেটা হয়েছিল। তারপরে সেক্টর গুলিকে বিভিন্ন ভাবে তারা কিভাবে অপারেশন গুলো পরিচালনা করবে এই বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরে সেই সময় অপারেশনে বেশ কিছু সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং সর্বশেষে সেক্টরগুলোতে সাংগঠনিক কাঠামো কিরকম হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছিল। আমার জানতে ইচ্ছে করছে যে অর্থাৎ ওই সম্মেলনের পূর্বেই জেড ফোর্স গঠন হয় এবং জেড ফোর্সের
যে 3টি অ্যাটাক, যে প্রথাগত 3টি মেজর অ্যাটাক, একটি কামালপুরে, একটি বাহাদুরাবাদে এবং একটি নকশিবিউতে, এই 3টি অ্যাটাক 3টি ব্যাটালিয়ন করে, এই বিষয়ে কি সেক্টর কমান্ডার্স কনফারেন্সে কোনো আলোচনা হয়েছিল? না, এই বিষয়ে সেক্টর কমান্ডার কনফারেন্সে কোনো আলোচনা হয়নি। একটা কথা তুমি ঠিকই বলেছো, আসলে জেড ফোর্স গঠনের তারিখ হচ্ছে 7ই জুলাই, আর সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে 11 থেকে 17 জুলাই। তার মানে জেড ফোর্স গঠিত হয়েছে সম্মেলনের আগেই। যদিও এই ফোর্স গঠন সম্পর্কে জেনারেল ওসমানী এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন, তবে উনি এই সম্মেলনে যে আলোচনাগুলো করেন সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আরো 2টি ব্রিগেড পরবর্তীতে গঠিত হয়। আরেকটি প্রশ্ন, এটি আমার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই সেক্টর কমান্ডার্সদের যে যুদ্ধ চলছিল তখন কমান্ডার্সদের সেক্টর কমান্ডার্সদের অভিমত বা যুদ্ধ যেভাবে চলছে সেই বিষয়টি নিয়ে কোনো ধরনের সমন্বয়হীনতা বা কোনো মত ভিন্ন মত বা কোনো কিছু এমন কোনো ঘটনা হয়েছিল কিনা? এই প্রশ্নটি আসলে আমরা যদি বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ তো শুরুই হয়েছে একেবারে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে। মুক্তিযুদ্ধ তো একেবারে সমন্বিতভাবে কোনো যুদ্ধ শুরু হয়নি। মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল পাকিস্তানি হামলার প্রতিবাদ করতে গিয়ে, আত্মরক্ষার্থে বলা যায়। যদিও বাঙালিরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে, দীর্ঘদিন ধরে স্বাধীনতা আশা করছিল, কিন্তু যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করতে হবে সম্ভবত আমাদের নেতারা সেই কথাটা ভাবেননি। এই জন্য আমাদের প্রস্তুতিটা ওরকম ছিল না। পাকিস্তান সেনাবাহিনী সেই সময় এই অঞ্চলে একটা বড় সেনাবাহিনী, এই বৃহৎ সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যদি সেইভাবে যুদ্ধ করতে যাই, যে প্রস্তুতিটা ছিল সেই প্রস্তুতি নিয়ে আমরা যুদ্ধ শুরু করিনি, যার জন্য আমাদের যুদ্ধের প্রতিটা পদক্ষেপেই বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল। এবং এক পর্যায়ে যেটি সেক্টর কমান্ডারের কনফারেন্সের আগে সেক্টর কমান্ডার অনেকেই মনে করেন যে ওসমানীর যেহেতু অভিজ্ঞতা আছে, তার বয়স হয়েছে, তাকে আরো উঁচু পর্যায়ে প্রতিরক্ষা মন্ত্রী বা এই ধরনের কোনো একটা কিছু করে যুদ্ধকে 2টা সেক্টরে, 2টি আসলে ওয়ার ফ্রন্টে বিভক্ত করে 2 পাশে 2 রকম কমান্ডার নিয়োগ করার জন্য। কারণ হচ্ছে আমরা যদি বাংলাদেশের ম্যাপের দিকে লক্ষ্য করি, আমি ম্যাপটা একটু দেখাই, সবাই জানে তবুও দেখাই। আমাদের এই যে বাংলাদেশের ভূখণ্ড, এই ভূখণ্ডের এইখানে কিন্তু হচ্ছে এই যে ত্রিপুরায় এখানে আমাদের সৈন্য আছে, মানে মুক্তি বাহিনী আছে। একই সময় আবার এই ময়মনসিংহের উপরে যে আসামের দিকে, এখানে মেঘালয়ের দিকে মুক্তি বাহিনী ছিল, মেঘালয়ের দিকে ছিল, হ্যাঁ। তারপরে এই সব দিকেই কিন্তু মুক্তি বাহিনী ছিল, এই দিকে হচ্ছে পশ্চিম বাংলার দিকে। তো এদের মধ্যে সমন্বয় করাটা এত সহজ ছিল না, কারণ মুক্তি বাহিনীরা সরাসরি কিন্তু এই দিক দিয়ে সমন্বয় করে আসতে পারছিল না। বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়া যাচ্ছিল না, কারণ বাংলাদেশের ভিতর তো অবরুদ্ধ ছিল, পাকিস্তানিদের দখলে ছিল। এই কারণে সিনিয়র যারা যুদ্ধের মানে সেক্টর কমান্ডার ছিলেন বা সিনিয়র যারা যোদ্ধা ছিলেন, তারা একটা সিদ্ধান্ত আসতে চেয়েছিলেন যে এরকম 2টি ভাগ হবে, একটি ভাগ থাকবে এই পাশে, অর্থাৎ ত্রিপুরা বা আসাম, মেঘালয় এই দিকে একটি ভাগ হবে, আর আরেকটি ভাগ হবে হচ্ছে পশ্চিম বাংলার দিকে। এবং ওসমানী এই দুটেরই সমন্বয় করে, দুটিরই তিনি প্রধানমন্ত্রী হিসাবে বা এই প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে এই 2 পাশেরই তিনি দেখভাল করবেন, কিন্তু 2 পাশে 2জন কমান্ডার থাকলে ভালো হয়। এটা হচ্ছে তাদের আলোচনা ছিল সেক্টর কমান্ডার কনফারেন্স শুরু হওয়ার আগে। এবং এই জিনিসটা হচ্ছে যখন সেক্টর কমান্ডারদের মধ্যে সেই সময় সবচেয়ে সিনিয়র ছিলেন হচ্ছে মেজর নুরুজ্জামানকে এই বিষয়গুলি অন্যান্য সেক্টর কমান্ডাররা বলেন, এবং তারা মোটামুটি কনভিন্স হন যে এইভাবেই যুদ্ধ পরিচালনা করতে হবে। মেজর নুরুজ্জামান তখন
সিনিয়র মোস্ট হিসাবে এই কথাটা ওসমানীর সঙ্গে আলোচনা করেন, এবং ওসমানী মানে এই বিষয়টা গ্রাহ্যই করলেন না। ওসমানী এটা নিয়ে মহা মানে নাখোশ হন এবং উনি কনফারেন্স থেকে উঠে যান। কনফারেন্স প্রথম দিন, যার জন্য কনফারেন্স হয়নি, উনি প্রথম দিন কনফারেন্সে যোগই দেননি শুধুমাত্র এই কারণে। জেনারেল ওসমানী চাচ্ছিলেন না যে দুটি পুরো ওয়ার ফ্রন্টটাকে দুটি ভাগে ভাগ করাটা, এই কনসেপ্টটা উনি গ্রহণ করেন নাই। তারপরে উনি গ্রহণ করেননি। আর তাছাড়া আর একটা জিনিস হচ্ছে, জেনারেল ওসমানী ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন, মেজর নুরুজ্জামানও কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন, এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যারা কমিশন পায় তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি, তুমি হয়তো লক্ষ্য করে থাকবে, যে তাদের মধ্যে ওই যে আড়ম্বরটা বেশি থাকে, মানে ড্রেসটা সুন্দর হতে হবে, লাইনটা সঠিক হতে হবে, তারপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে ভাত খেতে হবে, এই টাইপের অ্যাটিটিউডটা বেশি থাকে। তো ওসমানী এই প্রথার বাইরে উনি বের হতে পারেনি। এটা যে একটা জনযুদ্ধ, এটা যে গণযোদ্ধা, মানে বিভিন্ন এলাকার সৈনিক, সাধারণ মানুষ, তারপরে হচ্ছে কুলি মজুর থেকে শুরু করে ছাত্র জনতা, সবার যে একটি যুদ্ধ, এই যুদ্ধের কনসেপ্টটা যে ওরকম একেবারে আটসাট পোশাকের মধ্যে হবে না, এই জিনিসটা কিন্তু ওসমানীর মাথায় আসেনি। উল্লেখযোগ্য সেক্টর কমান্ডার্স কে কে এই সম্মেলনে উপস্থিত হয়েছিল? আমি যদি বলি, সেক্টর কমান্ডারদের মধ্যে মেজর মঞ্জুর এবং কর্নেল তাহের বাদে সবাই এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আমি এই ধরনের একটি দ্বিমত, কমান্ডার ইন চিফ বা যে এই ওয়ার সিচুয়েশনে যে কমান্ডার ইন চিফ এমএজি ওসমানীর সাথে যখন এই ধরনের আলোচনায় সমন্বয় হচ্ছিল না, এই বিষয়টাকে সমন্বয় করে বা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যে কে এবং কবে, অর্থাৎ এটার সমাধানটা বা সুরাহাটা কে করলেন? এটা সুরাহাটা কিন্তু করেছিলেন তাজউদ্দিন আহমেদ। ওসমানী একেবারে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছিলেন যে এটা হলে আমি থাকবই না। তো এবং উনি পদত্যাগপত্র যখন জমা দিচ্ছেন, তখন তাজউদ্দিন দেখলেন যুদ্ধের শুরুতে এ ধরনের একটা সেটব্যাক হয়ে যাওয়া যুদ্ধের উপরে সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে, যার জন্য উনি কিন্তু তাকে, ওসমানীকে একবার মন্ত্রীর পদমর্যাদায় সর্বাধিনায়কের পদবি দিয়ে ওখানে রাখেন, এবং উনি সর্বাধিনায়ক হিসাবেই পরবর্তী দিন সম্মেলনে যোগ দেন, এবং সম্মেলনে অন্য সবাই যোগ দেন। এবং যে দুজনের কথা বললাম, মেজর মঞ্জুর এবং মেজর তাহের, ওনারা যোগ দেওয়ার না কারণ হচ্ছে তখন পর্যন্ত তারা পাকিস্তান থেকে এসে পৌঁছাননি। বুঝতে পেরেছি। সো এই সম্মেলনে যে সিদ্ধান্তগুলো হয়, এটি ছিল সেক্টর কমান্ডার্সদের ফার্স্ট এবং ফর্মাল কনফারেন্স, এবং এটি এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তগুলো কি কি ছিল? খুব প্রথমে সবচেয়ে আগে যে সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে এই যে আমি দেখাই, এটি হচ্ছে সেক্টরের সীমানা নির্ধারণ। সেক্টর কিন্তু শুরু হয়েছে, তুমি যদি লক্ষ্য করো, পার্বত্য চট্টগ্রামের এই এলাকা থেকে। 1 নম্বর সেক্টর হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনীর কিছু অঞ্চল। 2 নম্বর সেক্টর হচ্ছে কুমিল্লা, সিলেটের কিছু অঞ্চল, এদিকে ঢাকার কিছু অঞ্চল। 3 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, এই সমস্ত এলাকা, ফরিদপুরের কিছু অঞ্চল। 4 নম্বর সেক্টর হচ্ছে সিলেটের একটি অঞ্চল, 5 নম্বর সিলেট। তারপরে হচ্ছে 6 নম্বর সেক্টর হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর এদিকে। 7 নম্বর সেক্টর হচ্ছে রাজশাহী। 8 নম্বর সেক্টর হচ্ছে যশোর, খুলনা। 9 নম্বর হচ্ছে বরিশাল। এবং এইখানে আমি কিন্তু একটা জিনিস, 11 নম্বর সেক্টর যেটি, এই 11 নম্বর সেক্টরটি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল এবং এইদিকে সিরাজগঞ্জ, বর্তমান সিরাজগঞ্জের কিছু অংশ, এগুলা নিয়ে 11 নম্বর সেক্টরটি হয়। এবং একটা মজার ব্যাপার হচ্ছে
তুমি যদি খেয়াল করো এখানে প্রতিটি সেক্টরে কিন্তু সেই মুহূর্তে কমান্ডার ছিল, এবং এই কমান্ডার গুলো কিন্তু সেক্টর গুলো তুমি যদি লক্ষ্য করো এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 2 3 4 এরকম করে গিয়েছে। এক হচ্ছে এখানে, তারপরে 2, তারপরে 3, তারপর 4, শুধু 11টা মাঝখানে ঢুকেছে এবং 10-এর কোনো নির্দিষ্ট এলাকা ছিল না। তো এইখানে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে হচ্ছে, এটার কারণ হচ্ছে ওসমানী কিন্তু যে যেখানে বিদ্রোহ করেছিল, যে কমান্ডার যেখান থেকে বিদ্রোহ করেছিলেন তাকে তার ওই এলাকা থেকে সরাননি, ওইখানেই তাকে দিয়েছেন, কারণ এই এলাকা তার পরিচিত, এই এলাকার অপারেশন সম্পর্কে উনি ভালো করবেন, এই জন্য এইগুলা দিয়ে। এবং জেড ফোর্সের কথা যে তুমি বললা, জেড ফোর্সকে কিন্তু এই তেলঢালা এবং এই এলাকাতে কি জেড ফোর্সকে দেওয়া হয়, যেটি হচ্ছে 11 নম্বর সেক্টরের এলাকা। এবং যার জন্য জেড ফোর্সে প্রথম থেকেই কর্নেল তাহের আসার আগ পর্যন্ত কিন্তু জিয়াউর রহমান নিজেই জেড ফোর্সের এবং 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। এবং এইখানে প্রথম দিকে যে সমস্ত অপারেশন পরিকল্পনা করা হয়, যেমন রৌমারি রেইড, তারপরে হচ্ছে কোদালকাঠি অপারেশন, এগুলো কিন্তু জেড ফোর্সের তত্ত্বাবধানে হয়। স্যার, এই জেড ফোর্সের যে স্থানটি সেটি মূলত ধনুয়া, কামালপুর, জামালপুর, টাঙ্গাইলের কিছু অংশ, ময়মনসিংহের কিছু অংশ, এমনকি সম্ভবত নেত্রকোনা, কিশোরগঞ্জ, এগুলোরও কিছু অংশ ছিল। তবে আমার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুধাবন করি যে এই ওভারল্যাপিং এরিয়াগুলোর জন্য বা ডিফিকাল্ট টেরেনের জন্য তখন সেক্টরগুলোতে কি আন্তঃ সেক্টর কোন ধরনের ফোর্সের রিএনফোর্সমেন্ট বা আদান প্রদান হয়েছিল কিনা? না, ওই রকম কিছু হয় নাই। তবে সেক্টরগুলিকে তো বিভিন্ন সাব সেক্টরে ভাগ করা হয়েছিল, এবং সিদ্ধান্ত অনুযায়ী সব সেক্টরের কিন্তু জনবল সমান ছিল না, সব সেক্টরের অস্ত্রপাতিও কিন্তু সমান ছিল না। সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকার উপরে নির্ভর করে সেক্টরকে বিভিন্ন কোম্পানি, তখন যে কনসেপ্টটা হয়, কনসেপ্ট হচ্ছে যে প্রথম যে জিনিসটি হয় সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কিভাবে অপারেশন গুলো করবে, কারণ অপারেশন করার মতো নিয়মিত সৈনিক তো তাদের সবাই নয়। তো সেখান থেকে দুটি জিনিস আছে, একটি হচ্ছে এমএফ, একটি হচ্ছে এফএফ। এমএফ হচ্ছে মুক্তি ফৌজ এবং এফএফ হচ্ছে ফ্রিডম ফাইটার। মোটা দাগে হচ্ছে এই দুটি কথা। এই সেক্টর কমান্ডার কনফারেন্সে এই সিদ্ধান্তগুলি হয়। মুক্তি ফৌজ কারা? মুক্তি ফৌজ হচ্ছে যারা যুদ্ধের আগে ইপিআর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরকম বাহিনীতে প্রশিক্ষণ নিয়েছিলেন, এবং তারপরে বিভিন্ন ইউনিটের লোকবলের ঘাটতির কারণে যাদের রিক্রুট করা হয়েছিল, রিক্রুট করার পরে যারা ব্যাটালিয়ানে বা কোম্পানিতে আত্মীকৃত হয়েছিল তাদেরকে বলা হতো নিয়মিত সৈনিক। নিয়মিতরাই হচ্ছে আবার মুক্তি বাহিনী বা এমএফ নামে পরিচিত, মুক্তি ফৌজ নামে পরিচিত। এবং দেখা গেল যে শুধু মুক্তি বাহিনীর যে সংখ্যা হয় সেটা হচ্ছে কম বেশি 20,000-এর কাছাকাছি। তো 20,000 নিয়ে তো এত বড় একটা যুদ্ধ করা যাবে না, যার জন্য রিক্রুটমেন্ট শুরু হয় এই যে সাধারণ মানুষের মধ্যে থেকে, শ্রমিক জনতা, ছাত্র, এদের মধ্যে থেকে যে রিক্রুটমেন্টটা শুরু হয়, তাদের রিক্রুটমেন্টের পরে ট্রেনিং এর অবস্থা খুবই খারাপ, কারণ ট্রেনিং হচ্ছে মাত্র 2 সপ্তাহ। তুমি আমি ট্রেনিং করেছি, আমরা জানি 2 সপ্তাহে কিছুই হয় না। অস্ত্রটি কি করতে পারে না পারে ওটা বুঝতে বুঝতেই 2 সপ্তাহ হয়ে যায়। তো তখন সিদ্ধান্ত হলো সেক্টরে যে প্রতিটি সেক্টরে 50% হচ্ছে থাকবে নিয়মিত এবং 50% হচ্ছে অনিয়মিত বা ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটারদের কাজ হচ্ছে মূলত কম অস্ত্রপাতি নিয়ে বর্ডার অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় পাকিস্তানি সৈন্য বা রাজাকার অধিকৃত যে সমস্ত জায়গা ছিল, ওই সমস্ত জায়গায় চোরাগুপ্ত হামলা করা। এখানে একটি ব্যাপার আবার বলা হয়েছিল যে যারা মানে এই যে অনিয়মিত যারা বাহিনী, তাদের কিন্তু সবাইকে অস্ত্র দেওয়া হয়নি, তাদের অর্ধেক লোককে অস্ত্র দিতে পেরেছিল সেই সময়, অস্ত্র আমাদের ছিল না, যাদের জন্য তাদের বেশিরভাগ সময়ই তাদের অস্ত্র ছিল শুধুমাত্র গ্রেনেড।
হয়তো বাংলাদেশের অভ্যন্তরে 5 জন লোককে পাঠিয়ে দেওয়া হলো বা 10 জন লোককে পাঠিয়ে দেওয়া হলো, তাদের সাথে 2টি পিস্তল, 1টি রাইফেল আর বাকি সব গ্রেনেড। এটা দিয়ে তো কোনো বড় অপারেশন করা সম্ভব না। তারপরেও ওই পাকিস্তানি বাহিনীদেরকে ত্রাস সৃষ্টি করার জন্য, তাদের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি করার জন্য এদেরকে পাঠানো হতো। এবং এগুলো একদিক দিয়ে ইফেক্টিভ হলো যে এই যে ফ্রিডম ফাইটাররা আসতেন বা এই যে গেরিলারা যারা আসতেন, গেরিলারাই ফ্রিডম ফাইটার, তো তারা যারা আসতেন তারা যখন বড় বড় শহরে কোনো আক্রমণ করতেন তখন সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে এটা বড় বাংলাদেশের পক্ষে এটা বড় ভূমিকা রাখত। যেমন শেরাটনের হামলা অথবা গোদনাইলের এখানে আমাদের পেট্রোল পাম্প জ্বালিয়ে দেওয়া, তেলের ডিব্য ধ্বংস করা, এগুলো তো এইসব ফ্রিডম ফাইটাররা গণবাহিনীর কাজ। গণবাহিনীর এই কাজগুলো তখন কিন্তু বিশ্বের বিভিন্ন দামি দামি পত্রিকায়, নামি দামি পত্রিকায় খবরের শিরোনাম হয়েছে। এই কনফারেন্সের পরে আমরা দেখতে পাই যে 21শে নভেম্বর হলো সশস্ত্র বাহিনী দিবস। ওই সশস্ত্র বাহিনী দিবস নিয়ে কোন ধরনের এই কনফারেন্সে আলোচনা হয়েছিল কিনা, অথবা না ডিসেম্বরের 3 তারিখে 2 অথবা 3 তারিখে অপারেশন জ্যাকপট 4, যেখানে 4টি কোর, ভারতের ইন্ডিয়ান 4টি কোর একটা জয়েন্ট অপারেশন চালায়, যে জয়েন্ট অপারেশনের মাধ্যমেই তারা 16 ডিসেম্বরে পাকিস্তান আর্মিকে সারেন্ডার করার জন্য বাধ্য করে। মুক্তিবাহিনী এবং ইন্ডিয়ান আর্মি দুটি সমন্বয়ের মাধ্যমেই হয়। এই যে সম্মেলনে, অর্থাৎ সেক্টর কমান্ডার্স এর কনফারেন্সে 11 তারিখ থেকে যে কনফারেন্স হয়েছে, এখানে কি কোনো 21শে নভেম্বর কিংবা অপারেশন জ্যাকপট 4 নিয়ে কোনো আলোচনা বা কোনো ধরনের রেফারেন্স এসেছিল? কখনোই আসেনি, কারণ এটি হচ্ছে মূলত একেবারে প্রাথমিক সম্মেলন। যদি এরপরে আর কোনো সম্মেলন হয়নি, তবে এটি প্রাথমিক সম্মেলন ছিল। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল সেক্টরগুলোকে গঠন করা, সেক্টরগুলির সীমানা নির্ধারণ করা, অপারেশন কিভাবে হবে সেগুলো উপরে আলোচনা করা, এবং অপারেশনের লক্ষ্যবস্তু কি হবে এগুলো নিয়ে আলোচনা করা। তখন পর্যন্ত নৌবাহিনী গঠিত হয়নি, তখন পর্যন্ত বিমান বাহিনী গঠিত হয়নি, এবং সুদূর ভবিষ্যতে যে অদূর ভবিষ্যতে যে গঠিত হবে এরকম কোনো ধারণাও তখন পর্যন্ত কিন্তু হয়নি। কারণ মূলত মুক্তিবাহিনী শুরুই হয়েছিল ইপিআর, তারপরে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক বা সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে দিয়ে। সেই সময় নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর খুব কম সংখ্যক লোক মুক্তিবাহিনীতে বা যুদ্ধে যোগদান করতে পেরেছিল তখন পর্যন্ত। পরবর্তীতে যখন এদের যোগদানের হার বাড়ে, তারপরে হচ্ছে ফ্রান্স থেকে আমাদের নৌবাহিনীর কিছু সৈন্য পালিয়ে এসে মুক্তিবাহিনীতে যোগ দেয়, তারপরে এগুলা গতি লাভ করে, তখন এইগুলা চিন্তা ভাবনা হয়, তার আগে নয়। এই কনফারেন্সে আর কি কি আলোচনা হয়েছিল, বা এমন কি কোনো ধরনের নতুন রূপরেখা বা কোনো আলোচনা হয়েছিল কিনা? এই কনফারেন্সে প্রথম আলোচনা করা হয়, আমি যেটা বললাম, সীমানা নির্ধারণ। সীমানা নির্ধারণের পরে আলোচনা করা হয় যে সৈনিকরা কি ভাবে বিভক্ত থাকবে, এবং তারপরে যে জিনিসটি হয় সেটা হচ্ছে তারা কি ধরনের অপারেশন করবে সেই ব্যাপারে আলোচনা হয়। কি ধরনের অপারেশন করবে বলতে বলা হয় যে যারা হচ্ছে অনিয়মিত বাহিনী বা যারা গণবাহিনী, তারা ছোট ছোট অপারেশন করবে, যেগুলো হচ্ছে চোরাগুপ্তা হামলা বা গেরিলা অপারেশন, যেগুলো হবে বাংলাদেশের সীমানার ভিতরে। আর যারা নিয়মিত বাহিনী, তারা নিয়মিত অনুশীলন করার পরে তারা বড় আক্রমণে যাবে, যে আক্রমণগুলো আমরা পরে দেখি। 31শে জুলাই যেভাবে Z4 যেভাবে আক্রমণ করলো, কিংবা পরবর্তীতে এই যে শালদা নদীতে যে আক্রমণ হয়েছে, কিংবা পরবর্তী যত অপারেশনের রেফারেন্স আমরা দেই না কেন, সেইগুলি কিন্তু ওই সেক্টর কমান্ডারের কনফারেন্সের সিদ্ধান্ত অনুযায়ী সেই রূপরেখাতেই হয়েছে।
এবং এছাড়া আরো 4টি সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের মধ্যে হচ্ছে, আমি একটু দেখে দেখে বলি, হ্যাঁ। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় যে রেইড এবং অ্যাম্বুশ হতে হবে, এবং রেইড এবং অ্যাম্বুশটা নিয়মিত আক্রমণের, বড় আক্রমণের আগে রেইড এবং অ্যাম্বুশের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাকিস্তানিদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে পাকিস্তানের সমস্ত কলকারখানা বন্ধ করে দিতে হবে। কলকারখানা যেন না চলে, এই জন্যই বিভিন্ন ভাবে কলকারখানা উৎপাদন বন্ধ করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিতে হবে, যার জন্য পাইলন হোক আর সাবস্টেশন হোক, বিদ্যুৎ সাবস্টেশন হোক, যেভাবে হোক ধ্বংস করতে হবে। এবং আমরা দেখি যে জুলাই মাসের পর থেকে কিন্তু এই ধ্বংসের হারটা বাড়ে। বিদ্যুতের বিঘ্ন সৃষ্টি করা, বিভিন্ন জায়গায় বড় বড় বিদ্যুৎ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়া, আমার জুলাই মাসের পর থেকে আছে। আমার এখনো মনে আছে যে যে সড়ক যোগাযোগে যে বড় বড় ব্রিজ গুলো ছিল, সেগুলোকে অগাস্টের দিকে, জুলাই অগাস্টে সব ব্লাস্ট করে দিচ্ছিল, উড়িয়ে দিচ্ছিল। হ্যাঁ, এবং এটাও কিন্তু সেক্টর কমান্ডারের কনফারেন্সেই সিদ্ধান্ত হয় যে যেহেতু আমাদের ওই বিশাল আয়তনের সেনাবাহিনী নেই এখনো, আমরা সরাসরি মুক্তিযুদ্ধ, সরাসরি যুদ্ধে যেতে পারছি না। যুদ্ধের জয়লাভের মানে, যুদ্ধ জয়লাভ মানে কি, আমি এটা বলতে চাচ্ছি যে ভূমিটা ধরে রাখার মতো একটি জায়গা দখল করে পাকিস্তানিদের বিতাড়িত করে সেই জায়গাটা স্বাধীন করে সেখানে গেড়ে বসা, যেটা বলতে চাচ্ছি আমি, সেরকম যেহেতু নেই, সেহেতু তাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে তাদের রাস্তা, তাদের খাবারের উৎস, তাদের পানীয়, বিভিন্নভাবে তাদেরকে ডিসরাপ্ট করতে হবে, এই সিদ্ধান্ত ছিল। আরেকটু সিদ্ধান্ত ছিল যেটা এই মাত্র তুমি বললে, যে শত্রুরা যে পথ দিয়ে তাদের সেনাবাহিনী বা তাদের লাইন অফ কমিউনিকেশনটা একেবারে ধ্বংস করে দিতে হবে, ডিসরাপ্ট করে। এবং তারপরে হচ্ছে যখন এরকম দুর্বল হয়ে যাবে, তারপরে তাদেরকে আক্রমণ করতে হবে। এবং তুমি একটা জিনিস দেখো, তুমি যে প্রশ্নটা একটু আগে করলাম, এই যে 3 ডিসেম্বর যখন আমাদের সম্মিলিত আক্রমণ, 3 ডিসেম্বর থেকে আমরা বলি 13 তারিখের মধ্যে, মানে 16 তারিখের মধ্যে আমাদের যুদ্ধ জয় হয়ে গেল। 13 দিনের যুদ্ধ। ভারতীয়রা বলে 13 দিনের জন্য, আমাদের বুদ্ধিজীবীরা বলে 13 দিনের যুদ্ধ। কারেক্ট। বাট এই যে 13 দিনের যুদ্ধ, এটা কিন্তু এই যে সেক্টর কমান্ডারের কনফারেন্সে যে সমস্ত আলাপ আলোচনা হলো, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মুক্তিবাহিনী যখন তাদেরকে একেবারে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত করতে 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 কোণঠাসা করে ফেলেছে, তারপরে কিন্তু 13 দিন ইজ কোনো ব্যাপার না। কিন্তু যদি এগুলা মুক্তিবাহিনীরা না করতো, মুক্তিবাহিনীরা যদি করতে না পারতো, তাহলে ওই 13 দিন কি 13 মাস বা 13 বছর লাগতো, এটা আমরা এখন বলতে পারছি না। কারণ এখন কেউই বলতে পারবে না যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা এই সম্পর্কে ভাবে না। আমার এখনো মনে আছে যে নেত্রকোনায় অ্যাবাউট হাফ এ ডজন, আমার ডিস্ট্রিক্টে হাফ এ ডজন ব্রিজ, যেগুলো বেসিক্যালি উপজেলাগুলোকে এখন আমরা উপজেলা বলি বা থানা, সেই থানার সাথে ডিস্ট্রিক্টের যে যোগাযোগ ব্যবস্থা ছিল, যেখানে বড় সড়ক দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারত, ওদের লাইন অফ কমিউনিকেশনকে ডিসরাপ্ট করেছিল, ওই ব্রিজ গুলাকে ধ্বংস করে দিয়েছিল। সো আমার মনে হয় যে আপনি যে 4টা সিদ্ধান্তর কথা বললেন, সেই 4টা সিদ্ধান্ত ধীরে ধীরে ওরা আস্তে আস্তে সেটিকে এক্সিকিউট করেছে। এই সম্মেলনে আর কি কি সিগন্যাল, আন্তর্জাতিক কোন ধরনের চিন্তা ভাবনা বা কোন ধরনের রোড ম্যাপ কোন চিন্তা করা হয়েছিল কিনা? না, এই সম্মেলনে মূলত সেক্টর কমান্ডাররা তাদের ওইখানে যে সমস্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, এবং তাদের মধ্যে একটি সমস্যা ছিল, তার আগে থেকেই মুজিব বাহিনীর কিছু লোকজনের সাথে, মুজিব বাহিনী মানুষদের সাথে সেক্টরে বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছিল, সমস্যা হচ্ছিল। মুজিব বাহিনী বলে একটি বাহিনী গঠিত হয়েছিল, বিএলএফ তাদেরকে বলা হয়। সে বিএলএফ এর বড় কোনো অপারেশনের কথা আমরা জানি না, কিন্তু আমরা যেটা জানি, এই বিএলএফ এর সাথে মুক্তিবাহিনীর সেক্টরের বিভিন্ন জায়গায় মতদ্বৈততা ছিল,
এই বিএলএফটা কার নেতৃত্বে গঠিত হচ্ছে? বিএলএফ এর যেটা আমি জানি, বিএলএফটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্তে গঠিত হয়েছিল এবং সিরাজুল আলম খান, আসামা আব্দুর রব, তারপরে হচ্ছে আমাদের তোফায়েল আহমেদ, এরা, তারপরে হাসানুল হক ইনু, এরা ইনভলভ ছিল। বাট এদের পেছনে যে মানুষটা ছিলেন তার নাম হচ্ছে জেনারেল এস ওবান। ওবান ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন বড় মানে হর্তাকর্তা, এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বাহিনীটি গঠিত হয়েছিল। এবং এই বাহিনীটি মুক্তিযুদ্ধের সময় অনেক রকম মানে সমস্যা সৃষ্টি করেছিল মুক্তিবাহিনীর মূল অপারেশনের সাথে। কারণ তারা প্রথমত ওসমানী বা মুক্তিবাহিনীর যে চেইন অফ কমান্ড, এই নেতৃত্বটাই মানতে চায়নি। সেক্টর কমান্ডাররা কনফারেন্সে এই সমস্ত বিষয়েও আলোচনা করেছিল, কারণ হঠাৎ দেখা গেল তাদের সেক্টর থেকে 5 জন ভালো সৈনিককে মুক্তিবাহিনী বা বিএলএফ এর কেউ এসে নিয়ে গেল যে তোমাদেরকে ওখানে যেতে হবে। তো তারা সেক্টরের কাছে এই প্রতিবেদনটা দেওয়ার আগেই কিন্তু তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, এবং এই সমস্ত সমস্যাগুলি তারা ফেস করছিল। এবং আরেকটি হচ্ছে বিএলএফ কিছু লোককে ট্রেনিং দিয়ে বা ট্রেনিং এর নামে বাংলাদেশের ভিতরে পাঠালো, হয়তো একটি পিস্তল, 2টি গ্রেনেড, 3টি গ্রেনেড দিয়ে। একটি পিস্তল, 3টি গ্রেনেডে কোনো যুদ্ধ সম্ভব না। দেখা গেল যে ওই যাকে পাঠানো হয়েছে তিনি হয়তো আর ফেরতই আসলেন না। অনেক মুক্তি বাহিনী এরকম গিয়েছেন আর ফেরত আসেননি। এই সমস্ত সমস্যাগুলো হচ্ছিল। হেডকোয়ার্টার থেকে, অর্থাৎ মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার থেকে জেনারেল ওসমানীর পরবর্তী কোনো পদক্ষেপ ছিল কিনা? জেনারেল ওসমানী পরবর্তীতে কোনো পদক্ষেপ নিতে পারেননি। ওনার পদক্ষেপ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওনার মনে হয়েছে যে যুদ্ধের মধ্যে যদি আরেকটি গ্রুপের সাথে এরকম সমস্যা চলতে থাকে তাহলে মানসিক যে দূরত্ব তৈরি হবে মুক্তিবাহিনীর বিভিন্ন গ্রুপের মধ্যে, সেটি যুদ্ধের জন্য ক্ষতিকর হবে। যার জন্য উনি পরবর্তীতে আর এই বিষয়ে, মানে এটি হচ্ছে অনেকটা এরকম যে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করে গেলাম, কারোর সাথে কেউ নাই, এই ধরনের একটা ঘটনা হচ্ছে। মুক্তিযুদ্ধের মূল প্রাণ শক্তি ছিল সেক্টর কমান্ডার, এবং সেক্টর কমান্ডারদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল। এরকম একটি সম্মেলন আমাদের 1971-এর মুক্তিযুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সম্মেলন নিয়ে আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, আমরা যে বলছি যে সেক্টর কমান্ডারদের এই সম্মেলনে কিন্তু আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে প্রতিটা সেক্টরে একজন করে রাজনৈতিক উপদেষ্টা রাখা হয়। সেই রাজনৈতিক উপদেষ্টাগুলো সাধারণত আওয়ামী লীগের, সাধারণত মূলত প্রতিটা সেক্টরেই স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কোনো একটি নেতাকে ওইখানে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখা হয়। তার কাজ ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা, কি হলো আমারটা নেই? হ্যাঁ স্যার বলেন। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের দায়িত্ব ছিল হচ্ছে এই রাজনৈতিক নেতাদের, এবং তারা, তাদের কাজ ছিল বিভিন্ন সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে রেকি টাইপের যে সমস্ত কাজ বা তথ্য আদান প্রদান, গোয়েন্দা কার্যক্রম তাদের মাধ্যমে চালানো হতো। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন সেক্টর কমান্ডারদের কনফারেন্সে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়, এই যে ফ্রিডম ফাইটার বা গণবাহিনী, যেটা গণবাহিনীকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। গণবাহিনীর এক ভাগে হচ্ছে 50% অস্ত্র থাকবে, আর এক ভাবে হচ্ছে 30% অস্ত্র থাকবে। এই 30% যাদের অস্ত্র থাকবে তাদের কাজ হচ্ছে মূলত গোয়েন্দা খবর সংগ্রহ করা। এবং এইখানে সেক্টর কমান্ডারের কনফারেন্সের পরে আরো একটি বিষয় নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর মধ্যে একটি বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে নিয়মিত বাহিনীদের একটি ভাতা দেওয়া হতো, যেটা হচ্ছে 80 টাকা। আমি যতদূর আমার মনে আছে 80 টাকা,
এবং অনিয়মিত বাহিনীকে ভাতা দেওয়া হতো দৈনিক 1 টাকা। এই একটি, তো যদিও আমি মেজর রফিকের যান্ত্রিক গোলযোগ হচ্ছে স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, আপনি আপনার ইকুইপমেন্টে আবার একটু টাচ করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সাইদুল স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক শ্রোতা, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আমাদের আলোচক মেজর সাইদুলকে হারিয়ে ফেলেছি। আপনারা শুনলেন
1971 মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার্সদের কনফারেন্সে কি কি আলোচনা হয়েছিল এবং কি সিদ্ধান্ত হয়েছিল। আমার বিশ্বাস জাতি এই গুরুত্বপূর্ণ কনফারেন্স সম্বন্ধে জানলো। নতুন প্রজন্ম আশা করি উপকৃত হয়েছে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের উপর উল্লেখযোগ্য কোনো আলোচনা নিয়ে আবারও হাজির হব এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো।